সহজ রান্নার একটাই ঠিকানা কুকিং উইথ অঞ্জনে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ঘরোয়া উপায়ে বানাবো সুস্বাদু রসালো সুগন্ধে ভরা সকলের অতি প্রিয় মিষ্টান্ন সীতাভোগ। তো চলো শুরু করা যাক। সকাল সকাল গোয়ালা কাকুর কাছে দুধ নিয়ে নিলাম। এবারে দুধটি নেওয়ার পরে সেটিকে আমরা ছেঁকে নেব। তাই দুধ নেওয়ার পর সেই দুধটিকে আমরা একটি ছাঁকনির মারফত ছেঁকে নিলাম, কারণ দুধের মধ্যে থাকা অতিরিক্ত যদি কোনো নোংরা কিছু থেকে থাকে সেটা এর মাধ্যমে ছাঁকা হয়ে যাবে। এইভাবেই দুধটিকে ছেঁকে নেওয়ার পরে এটিকে গরম করে আমরা একসাথে ছানার কাটানোর পাউডার মিশিয়ে আমরা ছানা প্রস্তুত করে নেব। তাই দুধটিকে আমরা উচ্চ ফ্লেমে বসিয়ে দিলাম। এবারে মায়ের সাহায্য নিয়ে আমি এর মধ্যে ছানা কাটানোর পাউডার যোগ করব। প্রথমে 1 চামচ দিলাম, তারপরে আবার পুনরায় টেবিল চামচের 1 চামচ ছানা কাটানোর পাউডার আমি দিলাম। এরপর ছানা কাটানোর পাউডার যোগ করে এটিকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে থাকলে এটি দেখা যাবে যে এর থেকে ছানা প্রস্তুত হয়ে গেছে। এইভাবেই কিছুক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে এবং পুনরায় এটিকে কিছুক্ষণ গরম করে নিতে হবে ছানাটিকে ছেঁকে বের করানোর আগে। দেখুন কেমনভাবে আমরা ধীরে 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 ছানাটি প্রস্তুত করছি। এই যে দেখুন দুধের মতন ফুলে উঠেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটি কমিয়ে দেব এবং সেই ছাঁকনি দিয়েই আবার পুনরায় ছেঁকে ছানাটিকে আলাদা করে নেব। ছানাটি আলাদা করে নেওয়ার পরে ছাঁকনি থেকে অতিরিক্ত জলটা আমরা এইভাবে ঝাড়িয়ে নেব এবং অতিরিক্ত জলটি ঝাড়িয়ে নেওয়ার পরে একটি শুকনো কাপড়ে ওই ছাঁকনি থেকে আমরা ছানাটি নিয়ে নেব। এবং ছানাটি নিয়ে একটাই কারণ, ছাঁকনি থেকে শুকনো কাপড়ে নিয়ে সেটিকে আবার পুনরায় নিংড়ে এর মধ্যে থাকা অতিরিক্ত জলটা আমরা বের করে দেবো, কারণ আমাদের এখানে যে ছানাটা প্রয়োজন সেখানে শুকনো ছানার প্রয়োজন। এইভাবেই দেখুন আমি এই কাপড় সমেত ধরে ভালো করে এর মধ্যে থাকা আমি অতিরিক্ত জলটিকে বের করে দিচ্ছি নিংড়ে নিয়ে। এইভাবেই অতিরিক্ত জলটি বের করে নেওয়ার পরে আমরা কি করব, এটিকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা অবস্থায়, কারণ এর থেকে অতিরিক্ত জল আবার যাতে পুনরায় ঝরে পড়ে। এবং এর সাথে আমি আগে থেকে বেশ কিছুটা আমার বাড়িতে ছানা প্রস্তুত ছিল, তার সাথে আমি রেখে দিয়েছিলাম। এইবার দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পরে ছানাটা একদম শুকনো হয়ে গেছে। এইবার সীতাভোগ প্রস্তুতের জন্য আমাদেরকে এই ছানাটিকে একটি থালাতে নিয়ে ভালো করে স্ম্যাশারের সাহায্যে আমাদেরকে মিহি করে নিতে হবে, কারণ এখানে ছানার কোনোভাবেই ডেলা ডেলা থাকা চলবে না, তাহলে কিন্তু সীতাভোগ হবে না ভালো। এই কারণে আমি স্ম্যাশার দিয়ে ভালো করে এটিকে প্রথমে মিহি করে নিচ্ছি এবং মিহি করে নেওয়ার পরে আমি আবার পুনরায় হাত দিয়ে দেখে নেব যে কতটা মিহি হয়েছে এবং পুনরায় স্ম্যাশ করে যাব বা আমি এটাকে মিহি করে যাব যতক্ষণ না একদম এটি ময়দার মতন মিহি হচ্ছে। এইভাবেই হাতের সাহায্য নিয়ে আমি দেখে নেব যে কোথায় কোথায় ডেলাগুলো রয়ে গেছে এবং ছানার মধ্যে থাকা যে সমস্ত সর বা ডেলার মতন অংশগুলো সেগুলোকে আমি এখান থেকে আলাদা করে নেব। এই দেখুন ছানার মধ্যে থাকা অতিরিক্ত ডেলার অংশগুলিকে আমি আলাদা করে নিচ্ছি এবং পুনরায় দেখে নিচ্ছি যে কোথায় কোথায় আবারও এটির পুনরায় মিহি করা প্রয়োজন। তাই জন্য আবার স্ম্যাশারটি নিলাম এবং স্ম্যাশারটিকে নিয়ে পুনরায় আমি আরও ভালো করে মিহি করার চেষ্টা করলাম। এইভাবেই ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না ছানাটির একেবারে মিহি হয়ে যাচ্ছে, কারণ এটিকে ওই চালগুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এই দেখুন আরও একটু হয়তো প্রয়োজন, তাই জন্য আমি পুনরায় আবার স্ম্যাশার দিয়ে এটিকে মিহি করে নিচ্ছি। এইভাবেই এই দেখুন এতক্ষণে একদম সুন্দরভাবে মিহি হয়ে গেছে, অর্থাৎ ছানাটি আমার সীতাভোগ প্রস্তুতের জন্য রেডি হয়ে গেছে। এইবার একটি পাত্রে আমি ওই থালা থেকে মিহি করা ছানাটা তুলে নেব। এইবার আমি 300 গ্রাম খানেক চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো এক্ষেত্রে আমি বাড়িতে যে সমস্ত আমরা চালের ভাত খাই সেই চালের গুঁড়ো নিয়েছি এবং তার সাথে 3 থেকে 3.5 চামচ টেবিল চামচ আমি বেসন মিশিয়ে দিলাম এবং এই বেসন মিশিয়ে দিয়ে এর সাথে আমি আবার 1 চামচ খানেক ময়দা মিশিয়ে নেব। ময়দা মিশিয়ে নিয়ে পুনরায় এই চালের গুঁড়ো, ময়দা এবং বেসনের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এরপরে এই মিশ্রণের মধ্যে অর্ধেক টেবিল চামচ খাবার সোডা বা যেটাকে বেকিং সোডাও বলা হয় সেটা আমরা যোগ করব এবং যোগ করে এটিকে ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নেব। মিশ্রণটি বানিয়ে নেওয়ার পরে এইবার আমাদেরকে সেই ছানার সাথে এই মিশ্রণটিকে মেশাতে হবে, যার কারণে যে পাত্রে আমি মিহি করা ছানাটা রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই মিশ্রণটিকে ধীরে ধীরে নেব অল্প অল্প করে এবং ভালো করে মিশিয়ে নেব। যত ভালোভাবে মিশবে তত ভালোভাবে কিন্তু সীতাভোগটা প্রস্তুত হবে। এইভাবে মেশানোর পরে এরপর আমাদেরকে এটির ডো বানাতে হবে। ডো বা লেই বলা হয়। তার জন্য আমাদেরকে অল্প অল্প করে জল যোগ করতে হবে। মনে রাখতে হবে কিন্তু একসাথে অতিরিক্ত জল যোগ করা যাবে না, কারণ এর ডোটি হবে না খুব শক্ত না খুব নরম, না হলে কিন্তু সীতাভোগগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। এবং হ্যাঁ, এখান থেকে আমি পুনরায় ডোটি তৈরি করার সময় কিছুটা অংশ আলাদা করে রাখবো, কারণ এখান থেকে আমি নিকুতি বানাবো। নিকুতি বানানোর জন্য সেটিকে আরেকটু শক্ত বানাতে হবে। এইভাবে তাই আমি কিছুটা অংশ ভালোভাবে মেখে নিলাম। এইভাবেই মাখতে মাখতে যখন দেখব ডোটি ঠিকভাবে প্রস্তুত হয়ে গেছে, দেখুন আমি অনেকটা অংশ একসাথে নিয়েছিলাম তো, তাই থালা থেকে কিছুটা অংশ অল্প অল্প করে ভালোভাবে মেখে নিচ্ছি এবং মেখে নিয়ে অন্য পাত্রে তুলে রাখলাম। এবারে আমাকে নিকুতি বানাতে হবে। নিকুতি বানানোর জন্য দেখুন ডোটা কিছুটা মনে হচ্ছে আরেকটু শক্ত হওয়ার প্রয়োজন, যার কারণে এর সাথে আমি আরেকটু ময়দা মিশিয়ে নেব এবং ময়দা মিশিয়ে নিয়ে পুনরায় আরেকবার মেখে নেব এবং মেখে নিয়ে ছোটো ছোটো বলের আকারে নিকুতি বানাবো, কারণ নিকুতিগুলিকে আমাদেরকে ভাজতে হবে। যার কারণে এখান থেকে দেখুন আমি এরকম ছোটো ছোটো বলের শেপে আমি কিন্তু নিকুতিগুলো বানাচ্ছি। এবং নিকুতিগুলো দেখুন বানানোর সময় একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই বলগুলো যেন নিখুঁতভাবে ভালোভাবে বলের শেপেই তৈরি করা হয়। এইবার আমরা চিনির রস প্রস্তুত করব। তার জন্য এক্ষেত্রে লাগবে এলাচ, ফাটিয়ে রাখা এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং দারুচিনি। কারণ এক্ষেত্রে কিন্তু শুধু চিনির রসটা বানালে হবে না। দেখুন এর জন্য আমি কিছুটা পরিমাণ চিনি নিয়েছি। এইবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব এবং জল নিয়ে হাই ফ্লেমটা করে রাখবো অবশ্যই, এবং সেই জল নিয়ে এর মধ্যে চিনিটা দিয়ে দেব এবং চিনি দিয়ে এর মধ্যে আমি ওই লবঙ্গ, ফাটিয়ে রাখা এলাচ, তেজপাতা এবং দারুচিনি এগুলো দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু শুধু রস বানালে হবে না, রসের মধ্যে সুগন্ধটা আনতে হবে। সুগন্ধটাই আসল ব্যাপার, না হলে কিন্তু সীতাভোগ সেরকম সুগন্ধযুক্ত হবে না, খেতে ভালো এবং প্রচণ্ড রকমের সুন্দর হবে তখনই এর রসটা যতটা সুন্দরভাবে বানানো যাবে। এবং এক্ষেত্রে রস বানানোর সময় এক কথা ভীষণভাবে মনে রাখতে হবে, এটা কিন্তু ওই জিলিপির রসের মতন একতারওয়ালা কনসিস্টেন্সি বা সুতোর মতন করলে চলবে না, তার থেকেও একটু পাতলা হতে হবে, নাহলে কিন্তু সীতাভোগগুলো ভেজে নেওয়ার পরে এতে যখন আমরা জলে দিয়ে দেবো তখন কিন্তু সেটা ভালোভাবে টানবে না। এই দেখুন ওই জন্য আমি বারবার রসটা বানানোর সময় কিন্তু একটু একটু করে দেখে নিচ্ছি এবং সেটা দেখছি যে তারের মতন বা সুতোর মতন হচ্ছে কিনা। ঠিক তার আগের অবস্থাতেই আমাদেরকে রেডি করে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে, অর্থাৎ এইবার আমি গ্যাসটিকে পুনরায় কমিয়ে নিলাম এবং রস প্রস্তুত। এইবার আমরা নিকুতিগুলো ভেজে নেব এবং নিকুতিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল নিয়ে নিলাম এবং সাদা তেল নিয়ে তেলটিকে প্রথমে গরম করব এবং তারপরে ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে আমরা কি করব, ওই যে নিকুতিগুলো বানিয়েছিলাম সেই নিকুতির বলগুলোকে ভেজে নেব। তাই জন্য তেলটিকে একটু গরম দেখার জন্য প্রথমে একটা নিকুতির বল দিলাম, তারপরে যখন দেখলাম হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে একে একে করে সমস্ত বলগুলোকে আমরা কিন্তু নিকুতির বলগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, নিকুতির বলে যেন কোনো ধরনের ফাটল না থাকে, তাহলে কিন্তু গরম ভাজার সময় এগুলো ফট করে ফাটবে এবং পুনরায় তখন কিন্তু এই গরম তেল গায়ে ছিটিয়ে যেতে পারে, যার কারণে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। খুব গোল না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই বলগুলোর মধ্যে কোনো যেন ফাটল না থাকে। এইবার ধীরে ধীরে আমাদেরকে এদিক ওদিক করে ভেজে নিতে হবে এবং ভেজে নিয়ে যখন এগুলোর ঠিক কালারটা চলে আসবে ওই ব্রাউন টাইপের, তখনই আমরা বুঝবো আমাদের নিকুতিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এখন নিকুতিগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে, একেবারে যেটাকে বলা হয় গোল্ডেন ব্রাউন। এইভাবেই ভাজতে যখন আমরা দেখব নিকুতিগুলো ভাজা হয়ে যাবে, তখন আমরা একটি ছান্তার সাহায্যে, এটা তারজালির মতন ছান্তা,
তো এর সাহায্যে আমরা নিকুতিগুলো তুলে নেব এবং ফ্রাইং প্যান থেকে তুলে নিয়ে এর মধ্যে তেলটি ঝাড়িয়ে নিয়ে আমরা ওই যে রস প্রস্তুত করে রেখেছিলাম সেই রস প্রস্তুত এর মধ্যে আমরা কি করব, এই ভাজা নিকুতিগুলোকে দিয়ে দেব এবং আগামী 4 থেকে 5 ঘন্টার জন্য এই রসের মধ্যে ফেলে রাখবো। তবেই কিন্তু এগুলো রস টেনে খুব নরম এবং খুব সুস্বাদু হয়ে উঠবে। তাই জন্য আমি একটি চামচের সাহায্যে এই নিকুতিগুলোকে ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এইবার আমরা বানাবো সীতাভোগ, যার কারণে আমি একটি ছান্তা ব্যবহার করেছি। এটা বড় কোনো জায়গা নিলেও ভালো হয়, কিন্তু ওই যে বললাম ঘরোয়া উপায়ে, তাই জন্য ঘরোয়া উপায়ে হাতের সামনে যা থাকবে তার মারফতই আমরা কিন্তু সীতাভোগটা বানাবো। এই ছান্তা নিয়ে ছান্তার মধ্যে আমরা কি করছি, ওই যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাকে এইভাবে ঘষছি এবং ঘষার ফলেই আমরা দেখতে পাচ্ছি নুডলসের মতন যে সীতাভোগগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে তেলের উপরে পড়ছে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটি একেবারে লো করে রাখতে হবে। এই সীতাভোগ বানানোর সময় একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফ্লেম কিন্তু উচ্চ করা চলবে না। তেল যদি অতিরিক্ত তেতে যায় তাহলে এগুলো কিন্তু ব্রাউন কালারের হয়ে যাবে, তখন কিন্তু সীতাভোগ দেখতে ভালো হবে না এবং খেতেও ভালো হবে না। যার কারণে এগুলোকে হালকা আঁচে, একেবারে হালকা আঁচে ভাজতে হবে। এইভাবেই কিন্তু আমার যেহেতু ছান্তাটা ছোট, যার কারণে আমাকে অল্প অল্প করে ডোটা নিতে হচ্ছে এবং ডোটা নিয়ে ততক্ষণ আমরা এইভাবে ঘষে ঘষে সীতাভোগের দানাগুলো তৈরি করব যতক্ষণ পর্যন্ত ওই তেলের মধ্যে জায়গা থাকে, অর্থাৎ যতটা পরিমাণ ফ্রাইং প্যানের আকৃতি হবে সেই অনুযায়ী আমরা একেবারে সেগুলোকে ভেজে নেব। এইভাবেই অল্প আঁচে আমরা ধীরে 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 এই সীতাভোগগুলোকে প্রস্তুত করতে থাকব এবং যখনই দেখব ঠিক অল্প করে ভাজা হয়ে গেছে, অর্থাৎ ভাজাটা কিন্তু হালকা হবে এবং সাদা ভাবটা থাকতে হবে, তাহলে কিন্তু সীতাভোগটি দেখতে ভালো হবে। যার কারণে আমি অল্প আঁচেই ধীরে 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 সীতাভোগগুলি ভেজে নিচ্ছি এবং সীতাভোগগুলিকে এইভাবেই ভেজে নেওয়ার পরে এই ছান্তার সাহায্যেই ধীরে ধীরে আমাদেরকে কি করতে হবে, তুলে নিতে হবে সীতাভোগগুলো এবং তুলে নিয়ে আরেকটি তার জালি বা যেগুলোকে আটা চালুনি বলা হয় তার মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। কারণ এক্ষেত্রে আমরা তেল ঝাড়ানোর জন্য বেশিক্ষণ সময় পাবো না, কারণ কিছু পরিমাণ ওই সীতাভোগগুলোকে যদি আমরা তেল ঝাড়ানোর জন্য বেশিক্ষণ রেখে দিই, বাকি যে সমস্ত সীতাভোগগুলো আমরা তুলতে পারিনি একেবারে, সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা হয়ে যাবে বা তেলটাও খুব গরম হয়ে যাবে পরের বারে সীতাভোগগুলো বানানোর সময়ও, কিন্তু তখন আবার তেলটিকে ঠান্ডা করতে হবে। যার কারণে এগুলিকে তুলে ওই আটা চালুনির মধ্যে রেখে দিলে কিছুক্ষণ ভালো হয়, তাহলে কি হবে, অতিরিক্ত তেলটা ঝরে যাবে। তবে অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিন্তু আটা চালুনি যেটা আমরা ব্যবহার করব সেটা যেন প্লাস্টিকের না হয়। কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করবেন না, কারণ গরম ভাজা সীতাভোগগুলো দিলে তাতে সমস্যা হয়ে যাবে। এবারে আমরা এই তেলটা ঝরে যাওয়ার পরে দেখুন সীতাভোগগুলিকে আমরা রসের মধ্যে ফেলে দিলাম এবং রসের মধ্যে এটিকে 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে। ভালোভাবে এগুলি রসটি শোষণ করবে এবং যত সুন্দরভাবে রসটি শুষবে তত কিন্তু সীতাভোগগুলো সুন্দর হবে। এইভাবেই আমি পুরো বানিয়ে নিয়েছি এবং দেখুন 1 কড়াই পরিমাণ বানিয়েছি এবং সেই সীতাভোগগুলিকে আমরা রসের মধ্যে নিমজ্জিত করে দিয়েছি এবং এগুলিকে এই নিমজ্জিত অবস্থায় আগামী আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 7 থেকে 8 ঘন্টা পরে ঢাকাটা খুললেই দেখতে পাবেন, দেখুন ম্যাজিক, দেখুন কত সুন্দরভাবে এগুলি রস শুষে নিয়েছে এবং রস শুষে নিয়ে আমি কিন্তু আলাদা করে আর কোনো রস যোগ করিনি। ওই যে প্রথমে ডুবন্ত অবস্থায় ছিল, এখন দেখুন রস শুষে একদম সুন্দরভাবে সীতাভোগগুলো প্রস্তুত হয়ে গেছে। এগুলি এত এবং সুন্দরভাবে গন্ধ আসছে, দেখুন এগুলি আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর সুগন্ধ আসছে, এটা হয়তো না বানালে বোঝাতে পারবো না। এখন আপনাদের কাছে প্রস্তুত সেই রসালো সুগন্ধযুক্ত এবং সবার অতি প্রিয় মিষ্টান্ন সীতাভোগ। তার উপরে আমি সেই বানানো যে নিকুতিগুলো দিয়ে দিয়েছি, দেখুন শুধু দেখুন, ঘরোয়া উপায়ে বানানো সীতাভোগ। অবশ্যই প্রত্যেকেই বাড়িতে চেষ্টা করুন এবং বানান এবং সুন্দরভাবে ঘরোয়া উপায়ে বানানো সীতাভোগ খান। কন্টেন্টটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।